আজ আমাদের আজারবাইজানের চতুর্থ অর্থাৎ শেষ দিন, আর আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওটাতে। আমরা দেবশ্রী আর অভিক আমরা এই সিরিজে শেয়ার করছি আমাদের আজারবাইজান ঘুরে দেখার গল্প, আর আজকের এই এপিসোডে থাকবে আমাদের বাকু সিটি এক্সপ্লোর করার কাহিনী। যেহেতু আজই আমাদের লাস্ট ডে বাকু সিটিতে, তাই দুপুর 12টা নাগাদ আমরা আমাদের এই 4 দিনের ঠিকানা সিটি পার্ক হোটেলের রুম নাম্বার 222 এটাকে টাটা করে ব্যাগ গুছিয়ে একেবারে ড্রাইভার এলেই চেক আউট করে বেরিয়ে পড়ব। ফ্লাইট রাত 12টায়। সেই মতোই আজকের দিনটা প্ল্যান করেছি অ্যাকচুয়ালি, যে সম্পূর্ণ বাকু সিটি ঘুরে সোজা এয়ারপোর্ট চলে যাব। তাই শেষবারের মতন আরও একবার গুছিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম এখানেই আমরা। আর আগের পর্বে আমাদের এই হোটেল রুম, এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই সব তো দেখিয়েছি। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আপনাদেরই জন্যে। তাহলে যাত্রা শুরু হোক। এখানে ট্রাফিকটা বেশ ভালোই, শহরের মধ্যে ট্রাফিক ভালো মতো আছে, 10 মিনিটের রাস্তা 15 মিনিট 20 মিনিট লেগেই যায়। আজকে আমাদের প্রথম গন্তব্য বাকুর ওল্ড সিটি, যেটা পায়ে হেঁটে এলে আমাদের হোটেল থেকে ঠিক 10 মিনিটের রাস্তা। যাই হোক, এখন আমরা গাড়ি নিয়েই ঢুকছি এখানে, আর ড্রাইভার যা বললেন গাড়ির জন্য কিছু এক্সট্রা চার্জেসও আছে। ওয়েলকাম। আজকে আমাদের বাকুর লাস্ট ডে ট্রিপ। তো আমরা স্টার্ট করলাম ওল্ড সিটি থেকে। তো চলুন আপনাদের ঘুরে দেখাই ওল্ড সিটিটা কেমন বাকুর। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে রাখি, ওল্ড সিটি এন্ট্রান্সে যদি আপনি গাড়ি নিয়ে ঘুরতে চান তাহলে 2 মানাত এন্ট্রি ফি, তারপর পার আওয়ার 1 মানাত করে লাগবে। পায়ে হেঁটে ঘুরতে কোনো খরচা নেই, আমরা গাড়িটাই রেখেছি সঙ্গে। আমরা এখন পায়ে হেঁটে ওল্ড সিটি এক্সপ্লোর করছি। তো কেমন লাগছে তোর, বল? খুবই সুন্দর লাগছে। জাস্ট ঢুকলাম আমরা। আজকে মেঘটা একটু মেঘ আছে, একদিকে ভালো, অতটা ঠান্ডাটাও নেই, তো ভালো, আবার রোদটাও নেই, এনজয় করতে পারছি। জাস্ট ঢুকি, দেখি, তারপর এই আপাতত মেরিন টাওয়ারের ঠিক সামনে এসে আমরা পৌঁছেছি। এটা দেখাও একবার, খুব সুন্দর, চার্মিং একদম ওল্ড সিটি। আচ্ছা, আমরা জাস্ট মেডেন টাওয়ারটা একটু নিচ থেকে এক্সপ্লোর করলাম। মেডেন টাওয়ারের ওপরে আমরা উঠলাম না। মেডেন টাওয়ারের ওপরে উঠতে টিকিট লাগে এবং সেটার দাম 15 মানাত। তো আপনারা যদি চান যেতে পারেন, এটা একটা অবশ্যই করতে পারেন আপনারা, কারণ ওপর থেকে ভিউটা খুব সুন্দর। মেরিন টাওয়ার্সের ঠিক পাশেই একটুখানি এগিয়েই এই যে দেখুন, যা জানা যায় এটা 4th সেঞ্চুরিতে এখানে ছিল একটা হামাম বা স্নান ঘর। দিস ইজ ফ্যাসিনেটিং। আরবরা সেই সময়ই এখানে ইসলামিক আর আরবিক কালচার নিয়ে আসে। বাকুর এই ওল্ড সিটি কিন্তু সাল 2000-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। সত্যি অভাবনীয়, কি দারুণভাবে সংরক্ষিত ইতিহাস। যেদিকেই তাকাচ্ছি প্রত্যেকটা কর্নার যেন ছবির মতন সুন্দর। যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুললেই সেটা একদম পিকচার পারফেক্ট, পোস্টকার্ড যাকে বলে। মেরিন টাওয়ারটা দেখে এবার আমরা ফিরছি আবার গাড়ির দিকে। দেখি গাড়িতে করে ভেতরে অনেকটা ঘোরানোর আছে, কারণ এটা পায়ে হেঁটে নিজে এক্সপ্লোর করতে চাইলে দ্যাট ইজ পসিবলি দ্য বেস্ট থিং। কিন্তু সেটা করতে মোটামুটি পুরো একটা দিন গোটা লাগার কথা। এখানে শপিংয়ের প্রচুর অপশনস আছে, ক্যাফেজ আছে। তো অ্যাকচুয়ালি একটা গোটা দিন এখানে ওল্ড সিটি, যেটা ইচেরি শহর, এখানে প্ল্যান করাই যায়। গাড়িতে আরেকটু এগিয়ে এলাম আমরা। এখানে আছে বিখ্যাত জুমা মসজিদ। কি ডিটেলড ক্রাফট ওয়ার্ক দেখুন পাথরের দেওয়ালে। আর্কিটেকচারাল বিউটির সাথে ঐতিহাসিক তাৎপর্য তো আছেই। এই ওল্ড সিটির কোনায় কোনায় কতই না অজানা ইতিহাস লুকিয়ে আছে। এই যে সোনার কেল্লা,
তার মধ্যে ওই দেখুন একটা কামান রাখা আছে। 1900 শতকের আজারবাইজানি আর্টিস্ট আলী শামসির একটা বিখ্যাত পেইন্টিং দেখুন এখানে চলতে চলতেই। মোস্টলি এটা একটা লায়নের পেইন্টিং যেটা বলা হয়ে থাকে, তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে টাইগার বা উলফের মতনও লাগে। আর এটা কিন্তু আজারবাইজানের সিম্বল। আর ওই দেখুন অভিক একটা ক্যাফেতে বাকলাভা দেখেই আবার ঢুকে পড়েছে। প্রচুর দারুণ সুন্দর সুন্দর ক্যাফেজ এখানে, ইনার সিটিতে মডার্ন ক্যাফেজ, ফ্যান্টাস্টিক মেলবন্ধন একদম। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন শিরওয়ান শাহ প্যালেসের সামনে। চলুন আপনাদের দেখাই। এই যে প্যালেস অফ শিরওয়ান শাহ যেটা এখানে রয়েছে, আমরা দেখে বেরোচ্ছি। 15 মানাত পার পার্সন করে এখানে টিকিট। তো বেসিক্যালি এটা এখানের ইতিহাসটা হচ্ছে যে শিরওয়ানস যারা এখানে 1500 শতকের আগে, মানে 800 থেকে 1500 শতক পর্যন্ত এরা এখানে এসেছিল। এবং এখন যেটা প্রেজেন্ট ডে যেটা আজারবাইজান, এখানে তখন এটার নাম ছিল শিরওয়ানস, শাসন করেছে এখানে বহু বছর। তারপরে তো যেরকম ইতিহাস গড়িয়েছে, বহু শাসক এসে আজারবাইজান দখল করেছে এবং তারপরে এই এখন প্রেজেন্ট ডেতে তেলের আবিষ্কার হওয়ার পর থেকে বেসিক্যালি আজারবাইজান এবং বাকুর এই এত প্রতিপত্তি। এর ভেতরে রয়েছে যে এখন যেটা মিউজিয়াম, প্যালেস যেটা এখন মিউজিয়াম বানানো হয়ে গেছে। আর এছাড়া রয়েছে আপনার একটা হামাম আর একটা মস্ক। এই তিনটে জিনিস, তিনটে জায়গা নিয়ে একটা জুয়েলারি শপও রয়েছে, সেটাতে ঢোকার জন্য অ্যাডিশনাল 5 মানাত লাগে, মোটামুটি 15 to 20 মানাত পার পারসন। শিরওয়ান শাহ প্যালেসের বাইরেই এখানে রয়েছে বাইরে একটা ভীষণ সুন্দর পার্ক। আর কীরকম দেখুন, এখানে পুরনো সিটি, পুরনো বাকু সিটি আর নতুন বাকু সিটির পাশাপাশি সহাবস্থান। এখানে যে কোনো অ্যাঙ্গেল থেকেই মোটামুটি ওই যে ফ্লেম টাওয়ার সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। দারুণ। এখানে এরকম প্রচুর সুভেনিয়ার শপ রয়েছে। আপনারা যদি কিছু কিনতে চান, কাউকে গিফট করার মতন, বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য প্রচুর টুকটাক ছোটোখাটো জিনিস। প্রায় ঘন্টা 3 ধরে এই ওল্ড সিটি ঘুরে দেখলেও এর চার্ম ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিন্তু এরপর তো হাইটেক মডার্ন বাকু সিটিও ঘুরে দেখার আছে। তবে এই ওল্ড সিটি রাতের অন্ধকারে কেমন লাগে এটা দেখার জন্য আরেকবার ফিরে আসার খুব খুব ইচ্ছা রইল। দেখি যদি রাতে আরেকবার সময় পাই। বাকু সিটি ট্যুর করে আমরা জাস্ট 10 মিনিটের মধ্যেই চলে এসেছি এইখানে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যেটাকে বলে নিউ বাকু সিটির একদম হার্ট। মানে ওই দেখুন আমাদের পেছনেই রয়েছে হায়দার আলিয়েভ সেন্টার। ওল্ড বাকু সিটি যেখান থেকে আমরা এক্ষুনি ঘুরে এলাম, ওটাকে তো ইচেরি শহর বলে। মানে ইচেরি শহর কিন্তু আজারবাইজানি ভাষায় মানে ইট লিটারালি মিনস ইনার সিটি। মানে এই নতুন বাকু সিটি আর পুরনো যেটা ওল্ড বাকু সিটির এত সুন্দর একটা সহাবস্থান, মানে সত্যি শহরের মধ্যিখানে যেন একটা অন্য রকম শহর। এই যে হায়দার আলিয়েভ সেন্টার যেটা আমার পেছনে দেখছেন, আসুন এই বিল্ডিংটা কিন্তু একটা আর্কিটেকচারাল মাস্টারপিস। মানে এই যে এটার যে কার্ভেচার যে আর্কিটেকচারটা, মানে কোনো স্ট্রেট লাইন নেই এই বিল্ডিংটার পুরো যে আর্কিটেকচারটা করা। এবং এটা লিটারালি একটা অ্যাওয়ার্ড উইনিং একটা মাস্টারপিস আর্কিটেকচার। এই জায়গাটাকে দাঁড়িয়ে, এই নতুন বাকু সিটিকে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে মনে পড়বে দুবাইয়ের কথা। আমরা গত বছর গেছিলাম দুবাইতে। আপনারা যারা দুবাই গেছেন, এই আর্কিটেকচার দেখে নতুন বাকু সিটি যেরকমভাবে তৈরি করা হয়েছে, এটা দেখে কিন্তু ভীষণ রকমভাবে মিল পাওয়া যায়। মনে হবে যেন ফর এ টাইম যেন দুবাইতে এসে গেছি। আচ্ছা, এটার ভেতরে কিন্তু একটা গাড়ির খুব সুন্দর মিউজিয়াম আছে। তো আপনাদের যাদের গাড়ির শখ আছে বা পুরনো বা নতুন গাড়ির ওপর ভালোবাসা আছে, তারা কিন্তু এখানে যাবেনই। এবং এখানে গিয়ে মোটামুটি হাতে 2 থেকে 3 ঘন্টা টাইম রাখবেন, তাহলে আপনি ভালো মতো ঘুরতে পারবেন জায়গাটা।
দেশ থেকে এত দূরেও এসে এই অক্টোবরের শেষে কাশফুল দেখতে পাচ্ছি। এই যে সাদা সাদা, এগুলো কিন্তু সব কাশফুল। আজকে সিটি ট্যুরের আমাদের নেক্সট স্টপ হচ্ছে ফান ক্লিয়ার রাইড। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেশনটা, ট্রেন স্টেশন, এখান দিয়েই আমরা যাব। অভিক এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি। খুব সম্ভবত 1 মানাত পার পারসন এটা টিকিটের দাম। এই যে ট্রেনটা আসছে, এই ছোট্ট ট্রেনটা, এটাকেই ফুনিক্লিয়ার রাইড, এটাই আমরা করব, এরমভাবে যাব। অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কের ওপরে যেহেতু অনেকগুলো সিঁড়ি রয়েছে, পাশেই এখান দিয়েই রয়েছে, এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়িটা না ভেঙে যেতে চাইলে আর কি এই ট্রেন রাইডটা একটু ইজি হয়। 1 মানাত পার পারসন করে এটা টিকিট, কিন্তু তার লাইন দেখুন। আমরা তো লাইনেই দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ হলো, এতক্ষণে হেঁটে উঠে চলেই যেতাম আর কি। উঠে পড়েছি এই ট্রেনটাতে, ছোট্ট কিউট মতনের ট্রেন। এখানটায় বসছি, আপাতত আমরা পেছন দিকে যাবো। এসো বসো। এবার পৌঁছেও গেলাম আমরা, এই যেই রুট দিয়ে এসছে ট্রেনটা। চলুন দেখি। এই দেখুন এখান থেকে বিউটিফুল বাকু সিটিটা পুরো দিক থেকে দেখা যাচ্ছে। চলুন ওপরে যাই, আমি শিওর আরো অনেক সুন্দর ভিউজ পাওয়া যাবে। এই যে আমরা বেরোলাম ট্রেন রাইড করে, ছোট্ট কিউট ট্রেনটা চড়ে, আর একদম এসে গেছি ফ্লেম টাওয়ার্সের নিচে, বেসে বেসিক্যালি দাঁড়িয়ে আছি। এই দেখুন আমার পেছনেই ফ্লেম টাওয়ার্স দেখা যাচ্ছে। চলুন, আমরা অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কে এলাম। এই ফ্লেম টাওয়ার্সটা এরকমভাবেই এখানে বানানো একটা হাইল্যান্ডে, যার জন্যে বাকু সিটির মোটামুটি যে কোনো প্রান্ত গলিগুজি থেকেও এই ফ্লেম টাওয়ার্সটা সবসময় দেখা যায়। এই ওপরটাতে এসে এবার এই জায়গাটা ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি কীরকম। খুব সুন্দর সাজানো গোছানো একদম জায়গাটা। সামনে আরেকটা ভালো স্পট দেখা যাচ্ছে, ওখান থেকে ক্যাসপিয়ান সি ভিউটাও খুব সুন্দর। বাকুতেও কিন্তু এখন ফল সিজন, দেখুন গাছের রংটা কি সুন্দর লাগছে। তো আমরা এখন হাইল্যান্ড পার্কে দাঁড়িয়ে আছি। এবার এই জায়গাটা খুব সুন্দর, সামনেই দেখতে পাচ্ছেন আপনার ক্যাসপিয়ান সি, বিশাল। এখানে একটা লোটাস মল আছে, ওদিকে আছে আমাদের বাকু আই, আর এইদিকে পুরো বাকু শহর, আর এদিকে ফ্লেম টাওয়ার। এখান থেকে আমরা ওল্ড বাকু সিটিটাও দেখতে পাচ্ছি, ঠিক ওই জায়গাটায়। ওখানটায় আমরা একটু আগে ছিলাম। আমাদের ড্রাইভার বলেছিল যে হাইল্যান্ড পার্ক ঘোরা হয়ে গেলে আমরা যেন আবার ফান ক্লিয়ার রাইডেই নিচে চলে যাই, কিন্তু আমরা ওনাকে ওপরে এখানেই ডেকে নিলাম হাইল্যান্ড পার্কের এই সামনেটাতেই, কারণ আসার সময় অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে আমাদের নষ্ট হয়েছে, সেটা আর নষ্ট করতে চাই না। ও এখানে চলে এলেই আমরা বেরিয়ে যাব, ততক্ষণ হাইল্যান্ড পার্কের এই স্মৃতিসৌধটা দেখুন।
আমাদের ড্রাইভার আমাদের পার্কিংয়ে এখন ড্রপ করলো। এবার আমরা যাব হচ্ছে লিটল ভেনিসিয়া। লিটল ভেনিসিয়াটা ওই দিকে, আর এদিকে হচ্ছে কার্পেট মিউজিয়াম। আর এইটা একটা মল, এটা হচ্ছে দানিশ মল, পুরো পদ্মের মতো দেখতে। আর একটু ডান দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে বাকুয়াই, আর এই জায়গাটা হচ্ছে বুলেভার্ড। এই আমাদের পেছনেই হচ্ছে ক্যাসপিয়ান সি। এইটা হচ্ছে কার্পেট মিউজিয়াম একদম সামনে। এদিকে ফ্লেম টাওয়ারের তিনটেই দেখা যাচ্ছে, শিবের ত্রিশূল মনে হচ্ছে এখান থেকে। আর আমরা যাব লিটল ভেনিসিয়া বা মিনি ভেনিসিয়া। কার্পেট মিউজিয়ামে আমাদের অতটা ইন্টারেস্ট নেই, তো আমরা যাচ্ছি মিনি ভেনিসিয়া, যেটা সামনে। জায়গাটা খুবই সুন্দর, পুরো এটা লিটল ভেনিস তৈরি করে রেখেছে এরা এখানে। এখানে একটা রেস্টুরেন্টও আছে, ভেনিসিয়া রেস্টুরেন্ট বলে। অসাধারণ লাগছে। তো ঘুরতে ঘুরতে আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে আসছি, ভেনিসিয়ার টিকিট কাউন্টারটা। টিকিটটা কাটি, কীরকম দাম, এক্সপিরিয়েন্স কীরকম, সবই আপনাদের বলবো, সঙ্গে থাকুন। এই আজকের দিনের বাকু সিটি ট্যুরে লিটল ভেনিসটা অনেকেই হয়তো জানে না বা অনেকেই যায় না, বা এলেও হয়তো এই গন্ডোলা রাইডটা করে না। তো উই উড অ্যাবসলিউটলি রেকমেন্ড দিস প্লেস। লিটল ভেনিসিয়া ইজ আ মাস্ট ভিজিট। ওল্ড সিটি, ওল্ড বাকু সিটি যেরকম সুন্দর লেগেছে ইচেরি শহর, এইটাও মানে লিটল ভেনিস ভীষণ সুন্দর লেগেছে। ফ্লেম টাওয়ার্স আপনারা দেখলেনই, ওটা তো আজকে যেখান থেকে এলাম আমরা, ওখানে সন্ধেবেলা হয়তো টপে গেলে আরও যখন লাইট জ্বলে উঠবে পুরো শহরটার, আরও সুন্দর লাগবে। লিটল ভেনিসিয়ার টিকিট কাটা হলো, এটা হচ্ছে 20 মানাত করে পড়ছে দুজনের জন্যে। এই জায়গাটা ফ্যান্টাস্টিক, দারুণ সুন্দর, যেরকম ভাইব জায়গাটার। দুটো খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আর এই যে একটা সুন্দর ওয়াটার বডি বানিয়ে রেখেছে, এখান দিয়েই গন্ডোলাটা চলছে। ছোট্ট ছোট্ট গন্ডোলাগুলো ওই দেখুন দূরে ওই দিক থেকে দুটো আসছে, খুব কিউট। একটু ছোট লাইনও আছে, বাট দ্যাটস ফাইন। জায়গাটা এতটাই সুন্দর, মানে অ্যাকচুয়ালি একটা পার্ক মতন বানিয়ে রেখেছে। বাট এখন এই যে সূর্যাস্তের সময় হয়ে গেছে, প্লাস এই ফলের টাইমে গাছের পাতাগুলো একদম গোল্ডেন ইয়েলো, অপূর্ব লাগছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই যে বোটটা আসছে দেখতে পাচ্ছেন, এই বোটটাতেই প্রবাবলি আমরা যাব। তো আমরা বোটে উঠছি এখন, দেবশ্রী উঠছে এখন। তো আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, আমরা এখন গন্ডোলা রাইড করছি। এটা ভেনিসে না করে আমরা করছি এখন বাকুতে। তো ভালোই লাগছে, ঠান্ডাটা এবার লাগছে, ছায়া পড়ছে, সূর্যটা অস্ত যাচ্ছে, ভাল লাগছে বেশ। এখন গন্ডোলা রাইড চলছে আমাদের, খুব সুন্দর। যেমন আপনাদের জায়গাটা দেখালাম, জায়গাটা যেমন সুন্দর, এই পাশে এই যে কার্পেট মিউজিয়ামও এসে গেছে, একদম কার্পেট মিউজিয়ামের পাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। সামনে ফ্লেম টাওয়ার্স, সূর্যাস্তর সময় হয়ে এসছে, সানসেট হচ্ছে। ওভারঅল দারুণ দারুণ সুন্দর, মানে সুন্দর টাইম পাস করানোর জন্যে একদম দারুণ সুন্দর ভাইব এই জায়গাটার। এই যে কার্পেট মিউজিয়ামটা অ্যাকচুয়ালি খুব বড়, বেশ বড়। এটার ভিতরে ঢুকতে কিন্তু টিকিট লাগে। যাই হোক, আমরা কার্পেট মিউজিয়ামে যেতে খুব একটা আগ্রহী নই, কিন্তু এইটা খুব ভাল লাগছে। আমরা এখন ঠিক ক্যাসপিয়ান সির সামনে, সূর্যাস্ত হচ্ছে এখন, সুন্দর লাগছে দেখতে। ক্যাসপিয়ান সির ধারে দাঁড়িয়ে আছি, কিন্তু এবারে হলিডেটা বিচ হলিডে নয়, তাই জন্যে অভিকের আই এম শিওর একটু মন খারাপ হচ্ছে। আমরা তো সাধারণত বিচ ডেস্টিনেশনে যাই, অভিক বিচ প্রিয় মানুষ, কিন্তু এবারে আর বিচের ধারে যাওয়া নেই, সমুদ্রে স্নান করার ব্যাপার নেই, কিন্তু তাও ভাল লাগছে। অন্তত ট্রিপের শেষ দিনটা কিন্তু দেখো, তোমাকে ক্যাসপিয়ান সির ধারে নিয়েই এসেছি। এই মলটার ভিতরে ঢুকলাম, মলটা কিন্তু সুন্দর, এত ভালো হবে আমি অবশ্য ভাবিনি।
সব ব্র্যান্ডেড শপ থেকে শুরু করে সবই আছে এখানকার। লোকাল যেটা 24x7 ব্রাভো এই শপটা সব আছে, স্কেচার্স, লেভিস, দ্য বডি শপ সব। মানে এখান থেকে শপিং করার প্ল্যান থাকলে বা এমনিও এই মলটাতে আদারওয়াইজ বেশ কয়েক ঘন্টা আরামসে স্পেন্ড করে দেওয়া যায়। স্টারবাকস এইসব ক্যাফেজ অ্যান্ড অল এগুলো তো আছেই। তো বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো রূপে একটা ফাউন্টেন সামনে, নাইস। আচ্ছা, আমি মলটায় ঘুরছি এখন। তো মলে ঘুরতে ঘুরতে একটা জরুরি কথা বলে রাখি যে আপনারা যদি কেউ আজারবাইজান আসেন তো এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজটা এখানে খুব বড় প্রবলেম। ইংলিশ খুব কম লোক বোঝে, শুধু যারা মানে আমাদের যেমন ড্রাইভার শুধুই ইংলিশ বোঝে। তো ওখানে সানসেট দেখে বুলেভার্ডে সুন্দর সানসেট এনজয় করার পর আমরা আবার চলে এসেছি ইচেরি শহরে। ইচেরি শহরটা সন্ধেবেলায় আলো জ্বলার পরে কীরকম লাগে সেটা শুধু দেখবো বলে আর অবশ্যই আপনাদের দেখাবো বলে। দেখুন, এখানে এরকম একটা অদ্ভুত জিনিস দেখা। এ দেখুন, উপর থেকে চিমনির মতন ধোঁয়া উঠছে। আমার তো মনে হচ্ছে এখানে চা হচ্ছে। অভিক বলছে চা নয়, কেউ এলে এটা জিজ্ঞেস করতে পারবো কি হচ্ছে। এখন ইচেরি শহর একদম ফাঁকা, শুনশান। সকালে এত ভিড় ছিল, এত লোক, এখন একদম ফাঁকা। এই সময় ঘোরার একটা আলাদা মজা। সব থেকে বড় কথা এই আলো ঝলমলে সন্ধ্যের অন্ধকারে সব আলো জ্বলে উঠেছে। আর এই যে এই গোল্ডেন স্ট্রাকচার, এটা তো আপনারা সকালবেলাও দেখেইছেন। আর এই দেখুন, মোটামুটি যেই প্রান্তেই যেই কর্নারেই যাওয়া যায়, ফ্লেম টাওয়ার্স তো সব অ্যাঙ্গেলেই একদম দেখা যাচ্ছে। ওদিকে এখন টুপি ট্রায়াল করছে। ছোট হচ্ছে নাকি? এগুলো কি বাচ্চাদের? তাহলে হরেক রকম জিনিসের সম্ভার এখানে। কিছু কিছু জিনিস দেখে তো এত লোভ লাগছে কেনার। এই যে এখানে টি কাপগুলো দেখুন, এই রকম টি কাপেই আমরা এখানে এতদিন ধরে প্যাশন ফ্রুট টি, ম্যাঙ্গো টি এ সমস্ত খেয়েছি। তো এগুলো একটা সুভেনিয়ার হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব ইচ্ছে করছে নিতে। কিন্তু আবার ভাবছি এগুলো এখন এয়ারপোর্টে নিয়ে যাওয়ার কীরকম সুবিধা অসুবিধা, কারণ আমাদের লাগেজ সব প্যাকড হয়ে গেছে অলরেডি, গাড়ির টিকিটে রয়েছে। এখান থেকে আমরা সোজা এয়ারপোর্ট যাব। কি দারুণ সুন্দর ভাইব্রেন্ট লাগছে দেখুন জায়গাটা। মানে যেমন বিল্ডিংগুলো সেরকম লাইটিংস। এখানে এদিকটাতে তাও একটু লোকজনও দেখা যাচ্ছে এখনো, ভাল লাগছে। আদারওয়াইজ ওই দিকটা তো একদম শান্ত, মানে শুধু আমরা দুজনই ঘুরে বেড়াচ্ছি এরকম, একদম কোনো শান্ত শিষ্ট কোনো আওয়াজ নেই। এখানটায় তাও একটু লোকজন আছে, ক্যাফেতে লোকজন চলাফেরা করছে। অভি ঘুরে ফিরে খুঁজতে খুঁজতে ঠিক সেই সকালের বাকলাভা শপটাতে আবার ঢুকে পড়েছে। চলুন যাই দেখি এখন কি পাওয়া যায় এখানে। আজকে যাওয়ার আগে আরেকটা লাস্ট বাকলাভা শপে। এই দুটো হচ্ছে চকলেট বাকলাভা, এটা টার্কিশ বাকলাভা, এটাও আরেকটা কিছু ভ্যারাইটি বাকলাভা। চলো লেটস স্টার্ট। নাও তোমার চকলেট দিয়ে শুরু করো। এখানকার বাকলাভাগুলো অত কিছু ভালো ছিল না। প্রথম দিন যে নিজামি স্ট্রিটে বাকলাভা খেয়েছিলাম ওই 5000 রুপিস কিলো, সেটা একেবারে মুখে লেগে আছে। এগুলো অতটা ভালো কোয়ালিটির নয়, যা বোঝা গেল। অবভিয়াসলি যেরকম দাম সেরকমই মান। এখানে ইন্টারেস্টিংলি কাশ্মীরি ফুলের
স্কার্ফ বিক্রি হচ্ছে যেটা মেড ইন আজারবাইজান। 8:30টার মধ্যে আমরা ইচেরি শহর থেকে বেরিয়ে যাব সেরকমই ভেবে রেখেছিলাম, যাতে ঠিক সময় আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পারি। কিন্তু তার আগে ভেবেছিলাম হোল নাইট ট্রাভেল করতে হবে, তাই এখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফেতে কিছু খেয়ে নেব। সেই মতোই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বেশ লাইভ গান বাজনা হচ্ছে এখানে, আর শেষবারের জন্যে আবারও একবার স্টেক অর্ডার করলাম। কিন্তু এরা খাবার দিতে এত দেরি করছে যে আমাদের হাতে আর সময় নেই ওয়েট করার। এবার কিন্তু আমাদের বেরিয়ে পড়া উচিত। এয়ারপোর্টের লাউঞ্জেই গিয়ে না হয় আমরা ডিনারটা করে নেব। চলো, লেটস গো। তাহলে ওয়ান্ডারলাস্টার্স, আপনাদের হোস্ট আমি দেবশ্রী আর আমার সাথে অভিক, এই দুজনের পক্ষ থেকে আজকের এই পর্ব আর আমাদের আজারবাইজান ঘোরার গল্পের সিরিজ শেষ হচ্ছে এখানে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আমাদের এই পরিবার আরও বড় হয়। পাশে থাকার জন্য, সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো গল্প, নতুন কোনো জায়গা নিয়ে। সঙ্গে থাকবেন ততক্ষণ। টাটা।